কোনো দেশের স্বাধীনতা দুইবার হয় না, একবারই হয়। সবারই সার্থকতা ব্যর্থতা আছে। সাবেক পতিত প্রধানমন্ত্রী বলেছিলেন আমার প্রিয় 400 কোটির মালিক বা হেলিকপ্টার ছাড়া চড়েই না। আওয়ামী লীগকে নিঃশেষ করা সম্ভব না। আপনি লিখে রাখেন ছাত্রের অধিকারও নেবেন, আবার আপনি রাজনীতি করবেন, আপনি সরকারে থাকবেন, আপনি দল গঠন করবেন, এটা তো হয় না। একজন ব্যাংক লুটের আগে ধরতে পেরেছেন? কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়া, এই সরকার টিকে থাকা, সবকিছুর ক্ষেত্রে যদি বলি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। তাহলে মতবিরোধ কোথা থেকে হচ্ছে আসলে? অন্যকে খারাপ বানিয়ে আপনি ভালো হতে পারবেন না, নিজের ভালোটাকে সামনে নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। আপনারা জানেন সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। আমরা আজকে আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি রাজনীতির এই সময়। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমে আমার বাঁ পাশে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং এরপরেই আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আমরা আজকে আলোচনা কেন্দ্রবিন্দু রাখতে চাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। শুরু করতে চাই জনাব হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক নিয়ে আপনার মতামত কি আসলে এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাই টিভির সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক নাজমুল আশরাফকে আমার শুভেচ্ছা, এবং আপনার সাথে প্রথম আজকে অনুষ্ঠান, আপনাকে ধন্যবাদ। সামনের দিকে ভালো করবেন আরও এই বিশ্বাস রেখে। না, এখন বর্তমান প্রেক্ষাপটে আলোচনার বিষয়বস্তু একটি, সেটা বিভিন্নভাবে কথাগুলি আসছে। কেউ বলছে বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলি টানাপোড়েন চলছে, কেউ বলছে যারা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে। এর মাঝখানে আবার এসে গেছে একটা রাজনৈতিক দল, জনশক্তি, ছাত্রদের একটা রাজনৈতিক দল, যা পৃথিবীর ইতিহাসে কেউ শুনে নেই কোনোদিন। ছাত্রদের কোনো রাজনৈতিক দল হয় এটা পৃথিবীতে প্রথম। হ্যাঁ, এখন এটা বলতে পারে যে ছাত্ররা যে ঘটনাটা ঘটিয়েছে পৃথিবীতে এটা প্রথম না, এটা প্রথম না, বলে প্রথম। কেউ কেউ বলার চেষ্টা করে, অতিরিক্তভাবে বলার চেষ্টা করে দ্বিতীয় স্বাধীনতা। কোনো দেশের স্বাধীনতা দুইবার হয় না, একবারই হয়। এটা দ্বিতীয় স্বাধীনতা বলা মানে মহান স্বাধীনতাকে অসম্মান করা, 30 লক্ষ শহীদকে অসম্মান করা, 2 লক্ষ মা বোনের সম্মানহানিকে অসম্মান করা, এক কথায় বাংলাদেশের স্বাধীনতাকে বিতর্কিত করা। বলতে পারেন দ্বিতীয়বারের মতো গণতন্ত্র মুক্ত হয়েছে। যেমন আমরা 1982 সালে 24 মার্চ সামরিক স্বৈরাচার একটা সংসদকে ভেঙে দিয়ে দীর্ঘ 9 বছর স্বৈরশাসন চালিয়েছিল। আমরা দীর্ঘদিন, প্রথম দিন থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেছিলাম। শেষ পর্যন্ত 90 সালে 4 ডিসেম্বর স্বৈরাচার এসে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, গণতন্ত্র সেটা মুক্ত হয়েছিল। এবার বলতে গেলে আরেকটা স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার ছিল, তার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছিল। বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে এসেছে মূলত তাদের যে কোটা নিয়ে সমস্যা ছিল, সেই কোটা সংস্কারের জন্য তারা এসেছিল। তারা দেশের পট পরিবর্তন করা, সরকারের পরিবর্তন করা, দেশের সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা, এগুলি কিছুই তাদের মাথায় ছিল না। তাদের মাথায় একটি ছিল যে কোটার পরিমাণ অনেক 30% মুক্তিযুদ্ধ করা, সব মিলিয়ে 46% ছিল সাধারণ, আর সবই ছিল কোটা বিরোধী 54%। যেখানে তারা ওই সব আন্দোলন করেছিলেন। ওই আন্দোলনে যদি সেই সময় সরকার নিজের এই সমস্ত ভূমিকা না দেখিয়ে যদি কোটা 10-15% রেখে সংস্কার করে দিত, তাহলে এইবারে এসে কোটা আর ফেরত নেওয়ার দরকার পড়তো না। তো যা সরকার ছিল একটা দেশ বিরোধী, জনগণের বিরোধী, অগণতান্ত্রিক সরকার। সেই কারণে অহমিকা করে চেয়েছিল ছাত্ররা সংস্কার, উনি করে দিলেন বাতিল। এবার এই যে আবার কোটা ফিরিয়ে নিয়ে আসলো, কেন ফিরিয়ে নিয়ে আসতো না যদি কিনা টেলিভিশনে, পত্রপত্রিকা এই যে সমস্ত রাঘব বোয়ালদের এই দুর্নীতির চিত্র না আসতো, আজিজ, বেনজির, মতিউর, আসাদ, এই আসা শুরু হলো, তখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের যারা ঘনিষ্ঠ কাছের লোকজন তারা ভাবলো ওদের সে দুর্নীতি আমাদের আরও 1000 গুণ বেশি আছে, এটা চলে আসবে সামনে, অতএব এটা ঠেকাতে হবে। তাহলে এতদিন ধরে আমরা বেগম খালেদা জিয়াকে 2 কোটি 10 লাখ টাকার একটা মামলা দিয়ে, যে যার সাথে বেগম খালেদার সম্পর্ক নাই, টাকা আত্মসাৎ নাই, টাকার জায়গা আছে, এত কথা আমরা বলে যাচ্ছি। আমাদের দুর্নীতি সামনে আসবে 2 কোটি না 200 কোটি বা 2000 কোটি টাকার, 2000 না, এখন তো 20,000 কোটি টাকা আসে, তাহলে আমাদের তো মুখ দেখানোর সুযোগ থাকবে না। যে কারণে এই কোটা নিয়ে আসলো, বাতিল কোটা ফিরে নিয়ে আসলো, যে ছাত্ররা আন্দোলন করবে, সেই ছাত্রদের পাশে রাজনৈতিক দলগুলো আন্দোলন নামে এইটা ভুলে যাবে, আর সামনে আর এই দুর্নীতির কোনো খবর আসবে না, আসেওনি। কিন্তু তারপরে কিন্তু আর একজনের নামে কিন্তু বের হয়নি, যদিও সাবেক পতিত প্রধানমন্ত্রী বলেছিলেন আমার প্রিয় 400 কোটির মালিক গাড়ি ছাড়া কি ছাড়া হেলিকপ্টার ছাড়া চড়েই না।
তো এই সমস্ত কারণেই তারা ওটাকে নিয়ে আসলো, ফিরে নিয়ে আসলো। মনে করেছিল যে ছাত্রলীগকে দিয়ে, ছাত্রদেরকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, রাজনৈতিক দলগুলোকে র্যাব পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে পিটিয়ে তাদেরকে জেলখানায় পাঠিয়ে আন্দোলন ঠান্ডা করে দেবে। এই অহমিকার থেকে এই কাজগুলো করেছিল, যে কারণে ছাত্ররা মাঠে এসেছিল। যদি কোটা এই অবস্থায় থাকতো, ধরেন সরকার কোটা হাত দিল, ওই অবস্থায় থাকতো, ছাত্ররা মাঠে নামতো? আজও কি নামতো? নামতো না। কিন্তু আন্দোলনকে থেমে থাকতো না, আন্দোলনকে চলতো, হ্যাঁ চলতো। আমরা দীর্ঘ 17.5 বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলন করে আসছি, গণতন্ত্রের জন্য চেষ্টা করে আসছি, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য লাগাতার আন্দোলন সংগ্রাম করে আসছি। হাজার হাজার নেতাকর্মী আমাদের অ্যারেস্ট হয়েছে, আহত হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা হয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকতো, এবং আজ হোক আর কাল হোক, হয়তো 5ই অগাস্ট হয়তো সরকারের পতন হতো না, সরকারের পতন আজ হোক আর কাল হতোই। 1 বছর হোক 6 মাস হোক, সরকার যে জায়গায় নিয়ে গিয়েছিল দেশের অর্থনৈতিক অবস্থাকে, সরকারকে অবশ্যই যেতে হতো এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হতো। তো তার মানে কি এই যে ছাত্ররা সব কিছু করে ফেলেছে, রাজনৈতিক দলগুলোর কোনো অবদান নেই। এবং এই যে আজকে দেশের মধ্যে, দলের মধ্যে এবং সরকারের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে, এটা খুবই দুঃখজনক, এবং এটার পরিণাম হবে অত্যন্ত ভয়ানক। আমি বলছি, আমি এদেশের রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে অনেক মন্তব্য করেছি। যখন যে মন্তব্য করেছি আল্লাহর রহমতে সেগুলিই হয়েছে। সরকার পতনের জন্য টাইম নির্ধারণ করে দিয়েছি, সেই টাইমের মধ্যেই একবার না একাধিকবার সরকার পতন হয়েছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছে, তখন প্রথম দিনই আমি আমার লাইফে গিয়ে বলেছিলাম, তোমাদের আন্দোলন সফল হবে, কোনোভাবেই তোমরা আত্মসমর্পণ করবে না। ছাত্ররা আন্দোলন শুরু করে, সে আন্দোলন সফল হয়, তোমরা সাকসেসফুল হও, আমরা তোমাদের সাথে আছি। এখন কথা হলো, এই আন্দোলনে কেন আমার রিক্সাওয়ালা কেন গেল, শ্রমিক কেন গেল, আমার ওই যে টেম্পোওয়ালা কেন গেল, বুটবুটি চালক কেন গেল, বাসের ড্রাইভার কেন গেল, পাঠার ড্রাইভার কেন গেল, ওভারের ড্রাইভার কেন গেল? যে তারা দেশে যেতে পারে না। তারা কারা? তারা বিরোধী দল রাজনৈতিক কর্মী, হয় বিএনপি না অন্য সংগঠন। তার যান বাঁচানোর জন্য, জীবিকার জন্য তারা ঢাকা এসেছে, পালিয়ে থেকে এখান থেকে উপার্জন করতো। তারা মনে করলো ছাত্ররা আন্দোলন শুরু করেছে, এই সাথে আমরা অংশগ্রহণ করি, তাহলে এই আন্দোলনের মধ্যে তো সরকারের যদি পতন হয়, তাহলে আমরা বাড়ি যেতে পারবো, দেশে যেতে পারবো। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে মানুষ ছিল একদম নিষ্পেষিত, নির্যাতিত এবং অতিষ্ঠ। যে কারণে তারাও মনে করলো যে এই সরকারকে ক্ষমতাতে আরও থাকার ব্যবস্থা করে দেওয়া যায়, বা যে সরকার তা না যায়, তাহলে দ্রব্যমূল্য আরও বাড়তেই থাকবে, আমাদের জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যাবে। যেখানে তারা সবাই মিলে নেমেছিল। তাছাড়া তার নামবে কেন? কোটা সংস্কার নিয়ে একজন ভ্যান চালকের কী দরকার, রিক্সা চালকের কী দরকার? তার ছেলে তো আর ওই ধরনের অত মেধাবী তার না, হয়তো 1 2 জন মেধাবী হলেও তারা তো সুযোগ পায় না, বিশ্ববিদ্যালয় লেখাপড়া ঠিক বিশেষ ক্যাডার হবে, ওটা চিন্তা করে না। এখন তারা কোথায়? আজকে যে একটা কথা যেটা আমি বলি, যে আজকে যে সমস্ত যারা আজকে এই বিভেদ সৃষ্টি করতেছে, এবং স্বয়ং এই কী বলে প্রধান উপদেষ্টা, উনি বিভেদ সৃষ্টি করলেন। উনি জাতিসংঘে গেলেন, সাধারণ পরিষদের মিটিংয়ে গিয়ে ওখানে ক্লিনটনের সাথে একটা বক্তব্য 2 জনকে দেখিয়ে দিয়ে বললেন, এরা হলো মাস্টার মাইন্ড। আমি ওই দিনই তার 5 মিনিটের ভিতরে লাইফে গিয়েছিলাম। আমি বললাম যে আপনি জাতিসংঘে গিয়েছেন, আমাদের সম্মানিত করেছেন, নিজে সম্মানিত হয়েছেন, কিন্তু আপনি আঘাত দিলেন কেন, আমাদের কলিজার উপর আঘাত দিলেন কেন? আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা জেল খেটেছি, আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছে। এই 2 জনকে আন্দোলন করেছে, ওদের কয়টা অফিস ছিল, কোথায় ছিল ওরা কয়টা ওদের ফোন ছিল, কীভাবে কথা বলছে, কোথায় কথা বলেছে? তো আপনি যদি মাস্টার মাইন্ড দেখে দিলেন। তাই বলে এই বিভেদ সৃষ্টি যারা করছে, বিভেদ সৃষ্টিকে নতুন রাজনৈতিক দল এখন গঠন করতে যাচ্ছে, এটার দিকে সবার চোখ। আমার কোনো আপত্তি নেই, রাজনৈতিক দল গঠন করুক, তারা ছাত্র রাজনীতি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেদিন থেকে রাজনৈতিক দল গঠন করে এরা কর্ম শুরু করবে, সেদিন থেকে দেখি সরকারের সাথে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের জন্য কোনো আমরা সংযোগ না দেখি। নতুন রাজনৈতিক দল এবং দ্রব্যমূল্য নিয়ে আসলে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব। ফিরতে চাই জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে আসলে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় সংলাপ হয়েছে, তারা প্রধান উপদেষ্টা বাসভবনে গিয়ে কথা বলেছেন, কিন্তু সময়ের সাথে সাথে কি আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা বিভেদ সৃষ্টি কিংবা দূরত্ব তৈরির এমন কোনো পরিবেশ হয়েছে কিনা, এবং রাজনৈতিক দলের সাথে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সম্পর্কটা কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। না, সরকারের সাথে তো অনেক বিষয়ে মতবিরোধ হয়, আবার মতৈক্য হয়, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা হবেই। সরকারে যারা থাকেন তারা একভাবে ভাবেন, চিন্তা করেন, যারা সরকারের বাইরে থাকেন তারা তাদের বাস্তবতা থেকে চিন্তা করেন। কিন্তু এই মুহূর্তের যে বাস্তবতা, এই যে 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে 4 মাস পার হয়ে আমরা 5 মাস চলছি, এখন মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে নির্বাচন সম্পর্কে। প্রধান উপদেষ্টা বলেছেন যে ন্যূনতম সংস্কার করে যদি নির্বাচন করতে হয়, তাহলে
আগামী বছর শেষের দিকে হতে পারে। আর যদি আরও বেশি মাত্রায় সংস্কার করতে হয় তাহলে আরও 6 মাস, মানে পরের বছর 26 সালের মাঝামাঝি পর্যন্ত, মধ্যভাগ পর্যন্ত। তো সেটা একটা ধারণা পাওয়া গেছে। আরও বিস্তারিত হলে হয়তো আরও বেশি আশ্বস্ত হবে মানুষ। কিন্তু এই সংস্কার এবং নির্বাচন নিয়ে তো 4 মাস ধরে আলোচনা, তর্ক বিতর্ক এগুলো চলছে, এবং শুরু থেকেই সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই সরকারকে সহযোগিতা করেছে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া এই সরকার এই 4 মাস গিয়ে 5 মাস, মানে যেটুকুই সাফল্য, এই যে একটা অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় চলে আসা, এখনও অনেক সংকট আছে, দ্রব্যমূল্য, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আরও অনেক কিছু, এগুলো যে কোনো সরকার থাকলেই হয়। এখন একটা অস্বাভাবিক সময়, সেখানে হয়তো মাত্রাটা একটু বেশি, কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়া, এই সরকার টিকে থাকা, এই সরকার কন্টিনিউ করা, এই সব কিছুর ক্ষেত্রে যদি বলি, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। নিশ্চয়ই আন্দোলনকারীরাও একটা শক্তি। এখন আন্দোলনকারীদের সম্পর্কে হাবিব ভাই বলছিলাম, একটু যোগ করি। যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো, প্রথমে শান্তিপূর্ণ ছিল, তারপরে যখন এটা অশান্তিপূর্ণ হলো, ছাত্রলীগ থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন বাহিনী আক্রমণ হলো, অকাতরে মানুষ মারতে শুরু করলো, তখন সারা দেশের মানুষ ক্ষেপে গেছে এবং সবাই এতে অংশগ্রহণ করেছে। ছাত্রদের সাথে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একটি সংগঠন, তার সাথে অন্য যত ছাত্র সংগঠন আছে, জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, যত ছাত্র সংগঠন আছে, তারা তো নেমেছেই। এর বাইরে নানান শ্রেণী পেশার মানুষ, কখনো রাজনীতি করেন নাই বা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে, দলের সাথে জড়িত না, এরকম মানুষও নেমেছে। তার মানে এক কথায় বলতে গেলে, ছাত্রদের নেতৃত্বে গোটা দেশের মানুষ ওই সরকারের এই হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে মাঠে নেমেছে। সেটি ছিল একটা ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা কি? যেই সরকারটি 16 বছর টানা দেশে দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, যত রকমের অপকর্ম একটা সরকার করতে পারে, স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকার, এই সব কিছু 16 বছর করেছে। এবং এই 16 বছর ধরে সকল বিরোধী দল সাধ্যমতো আন্দোলন করেছে। কখনো কখনো তাদেরকে আন্দোলন করতে দেওয়া হয় নাই, কখনো নামখাওয়াস্তে দিয়েছে, কিন্তু তারা তাদের সর্বশক্তি দিয়ে জীবনের বিনিময়ে জেল, জুলুম, হত্যা, নির্যাতন, গুম, খুন সব কিছু উপেক্ষা করে সকল বিরোধী দল, বিএনপি, জামাত সহ সকল বিরোধী দল এই আন্দোলনটা করেছে। ফলে জনগণের একটা অবস্থান কিন্তু তৈরি হয়ে গেছে গত 16 বছরে এই সরকারের বিরুদ্ধে। এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, এবং সেই আন্দোলনে যখন পাইকারি হারে হত্যাযজ্ঞ চালানো হলো, তখন আবার সকল শক্তি তাদের সাথে আসলো, তখন সরকারের পতন হলো। ফলে এইটা এককভাবে কোনো গোষ্ঠী, দল, সংগঠনকে কৃতিত্ব দেওয়ার নাই, সবার কৃতিত্ব এটা। নিশ্চয়ই ছাত্ররা আন্দোলনটা শুরু করেছিল, তাদের নেতৃত্বে হয়েছে, তাদের একটা বাড়তি ভূমিকা, গুরুত্ব তো আছেই। আন্দোলনের সময়, আন্দোলনের বিজয় হওয়ার পর, সরকারের পতন হওয়ার পর, সরকার পালিয়ে যাওয়ার পর, সারা দেশের মানুষ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়ক হিসেবে আমরা যাদেরকে চিনি, তাদেরকে রীতিমতো বীরের মর্যাদা দিয়েছে। এক কথায় গোটা দেশের মানুষ তাদেরকে ভালোবাসা সিক্ত করেছে। কিন্তু সেই অবস্থানটা কি তারা ধরে রাখতে পেরেছে? পারে নাই। এরপরে ধাপে ধাপে তাদের যে ভূমিকা, যখন সবাই মিলে আন্দোলনটাতে যুক্ত হলো, আন্দোলন শেষ হলো, সফল হলো, সরকারের পতন হলো, তখন সবাই যার যার জায়গায় ফেরত গেছে। প্রত্যেকটা দল, ছাত্র সংগঠন, পেশাজীবী, দলীয়, নির্দলীয় যত মানুষ আন্দোলনে ছিল, সবাই যার যার জায়গায় ফেরত গেছে। তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গায় রয়ে গেছে। সেই সংগঠন এবং তাদের আরও কতগুলো সংগঠন হয়েছে পরে, যেমন জাতীয় নাগরিক কমিটি, তারা বিভিন্ন সময় যেই কথাবার্তাগুলো বলেছে, যেই দাবি দাওয়াগুলো তুলেছে, তারা প্রচলিত, প্রতিষ্ঠিত, পরীক্ষিত এবং বাংলাদেশের ইতিহাসে অনেক ভূমিকা রাখা সব রাজনৈতিক দল এবং নেতাদের সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের জীবিত এবং মৃত জাতীয় নেতাদের সম্পর্কে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধের সম্পর্কিত যা কিছু আছে সব কিছুকে তারা একেবারে তুড়ি মেরে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। যেমন আপনি বৈষম্য বিরোধী ছাত্রদের পাশাপাশি আমাদের এই উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য এরকম যে বাংলাদেশের 53 বছরে কেউ কিছু করে নাই। একজন উপদেষ্টা, নাম ধরেই বলছি, সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি বলেছেন 53 বছর রাজনীতিবিদরা কিছুই করে নাই, সেই জন্য তাদেরকে এসে এই সংস্কার করতে হচ্ছে, পরিবর্তন করতে হচ্ছে। তাহলে 53 বছর যারা দেশ পরিচালনা করেছেন, যারা দেশের জন্য কাজ করেছেন, অকাতরে জীবন দিয়েছেন, সরকারে থেকেছেন, বিরোধী দলে থেকেছেন, এই মানুষগুলোর কোনো অবদান নাই। তার মানে আপনি যখন আপনার পূর্বপুরুষদের
অবদান অস্বীকার করবেন, আপনি যখন ইতিহাসকে অস্বীকার করবেন, দেশে যারা জন্ম দিয়েছে তাদের অবদান আপনি অস্বীকার করবেন, জাতীয় নেতৃবৃন্দ স্বাধীনতার আগে এবং পরে বিভিন্ন সময়ে এক একজনের অবস্থান এক এক রকমের, কিন্তু প্রত্যেকের অবস্থান ইতিহাসে নির্ধারিত হয়ে আছে। আমি জাতীয় নেতৃবৃন্দের কথা বলছি, জীবিত এবং মৃত। সেই মানুষগুলোকে যখন আপনি অসম্মান করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, বড় বড় রাজনৈতিক দল যাদের তুলনায় তাদের শক্তি কতখানি আমরা নির্বাচন আসলে দেখব, তাদেরকে আপনি যাচ্ছে তাই ভাষায় কথা বলেন, তখন থেকে তারা বিতর্কিত এবং মানুষের সম্মান হারানো, মানুষের ভালোবাসা, যত্ন, আদর যাই বলি না কেন সেগুলো হারাতে শুরু করেছে। যার কারণে তারা এখন অনেক বেশি সমালোচিত এবং অনেক ক্ষেত্রেই তাদের কথাবার্তা মানুষ গ্রহণ করছে না, মানুষ ভালোভাবে নিচ্ছে না, এবং তাদের যে অর্জন, তাদের যে সাফল্য, সেটাকে তারা নিজেরাই নষ্ট করছে। এরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তারা তাদের রাজনীতি করছে। একটা সময় আমরা দেখতাম এই ছাত্রদের বা আন্দোলনকারীদের কথায়, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রয়োজন হোক অপ্রয়োজন হোক, দেশের জন্য মঙ্গলজনক হোক বা অমঙ্গলজনক হোক, বাস্তব বা অবাস্তব হোক, সব কিছুতেই এই অন্তর্বর্তী সরকার সায় দিত এবং সেই অনুযায়ী কাজ করত। তারপরে যখন দায়িত্বশীল দলগুলো, আমি বিএনপির কথাই প্রথমে বলবো, তারা কিছু কিছু জায়গায় বাধা দিয়েছেন, আপত্তি করেছেন, বিরোধিতা করেছেন, তখন সরকার এদের কথায় আর যাতাখুশি করে নাই, এদের হুমকি ধামকিতে ভয় পেয়ে যে কোনো কাজ করেন নাই। সেই জায়গা থেকে আমরা অনেকখানি সরে আসছি, এখন অনেক বুঝে শুনে কাজ করছি। শেষ করি, আপাতত এই আন্দোলনকারীরা রাজনৈতিক দল করবেন, খুব ভালো কথা, যে কারো রাজনৈতিক দল করার অধিকার আছে, তারা একটা বড় সাফল্য অর্জন করেছে, ইতিহাসে সেটা থাকবে। এখন যেই ভূমিকাই হোক না কেন, 5ই অগাস্ট পর্যন্ত তাদের যে ভূমিকা, এটা অস্বীকার করার উপায় নাই, ইতিহাসে লেখা থাকবে। সেই ছাত্ররা যদি রাজনীতি করে অবশ্যই করতে পারে, কিন্তু আপনি ছাত্র, আপনি রাজনীতি করবেন, আপনি দেশ চালাবেন, আপনি সমাজের দায়িত্ব নেবেন, আপনি পূর্ণকালীন রাজনীতি করবেন, এটা কি হয়? আপনি তো ছাত্র, তাহলে আগে ছাত্রত্ব শেষ করেন, অথবা বলেন আমি আর ছাত্র থাকবো না, আমি পড়াশোনা করব না, আমি পূর্ণকালীন রাজনীতি করব, কোনো অসুবিধা নাই। আপনি ছাত্র থাকবেন, ছাত্রের পরিচয় দেবেন, ছাত্রের অধিকারও নেবেন, আবার আপনি রাজনীতি করবেন, আপনি সরকারে থাকবেন, আপনি দল গঠন করবেন, এটা তো হয় না। ছাত্ররা এই দেশে বহু কিছু করেছে। এই হাবিব ভাইরা 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই এরশাদের 9 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছেন ওনারা, এবং টানা এই 9 বছর ওনারা আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, বহু মানুষ শহীদ হয়েছে। সেই অভ্যুত্থানের পরে ওনারা কি ছাত্র হয়ে সরকারে যেতে চেয়েছেন? ওনারা কি দেশের মালিক হয়ে যাওয়ার চেষ্টা করেছেন? এখন তো এই ছাত্রদেরকে আমরা দেখি তারা দেশের মালিক হয়ে যাচ্ছে, সরকারে যাচ্ছে, রাজনীতি যাচ্ছে, কাউকে কোনো জায়গা দেবে না, আগে যারা ছিলেন তারা সবাই খারাপ ছিল, ওনারা একেবারে ফেরেস্তা। এইভাবে তো রাজনীতি হয় না, মানুষ এভাবে গ্রহণ করবে না। ওরা রাজনীতি করুক, ওরা দল করুক, ওরা জনগণের কাছে যাক, ওরা নির্বাচনে দাঁড়াক, ওরা ভোটে পাশ করুক, সব ঠিক আছে, কিন্তু যেইভাবে তারা রাজনীতি করছে, তাদের যে অবস্থান, এবং হয় কি, এটা আমাদের একটা সংস্কৃতি, আমাদের একটা মূল্যবোধ, যে আপনার বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা এবং কি বলবো, আদব কায়দা, সম্মান বোধ, শ্রদ্ধাবোধ, এগুলো মানুষকে বড় করে, কিন্তু ওদের কথাবার্তা আচরণের মধ্যে ওই জিনিসগুলো নাই। এটা মানুষ খুব ভালোভাবে নেয় না। শেষ করি, আপাতত তারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসুক, নিশ্চয়ই আমরা দেখব জনগণ তাদেরকে কতখানি নেয়। আমার ধারণা, এত বছর সাংবাদিকতা করি, বাংলাদেশে থাকি, রাজনীতি অনুসরণ করি, বিশ্ববিদ্যালয় জীবনের রাজনীতি কাছ থেকে দেখেছি, পরবর্তীতে সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে সকল আমলের, সকল দলের, সকল সরকারের রাজনীতি দেখেছি। আমরা বহু নতুন দল তৈরি হতে দেখেছি, অনেক রাঘব বোয়ালরা বড় বড় দল তৈরি করেছেন, তারা কি করতে পেরেছেন, সেই দলের কি অবস্থান আমরা জানি। ডক্টর কামাল হোসেন করেছেন, প্রফেসর বদরুল চৌধুরী করেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী করেছেন, এরকম আরও অনেকে করেছেন। সেই দলগুলো কতটুকু কি অবস্থা হয়েছে আমরা জানি না। এখন সরকারের পৃষ্ঠপোষকতায় দল করলে, যেটাকে কিংস পার্টি বলা হয়, সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে সুবিধা নিয়ে সেটা করলে যেমন একটা অনৈতিক ব্যাপার হবে, নিশ্চয়ই সেটা অন্য যারা সরকারের বাইরে থেকে, ক্ষমতা বাইরে থেকে রাজনীতি করছেন, তাদের সাথে তো সমতা বিধান করা হবে না, নিশ্চয়ই সেই দলগুলো বাধা দেবে। এখন আমি শেষ করি, আপাতত এই বৈষম্যবিরোধী ছাত্ররা, তারা তাদের অবস্থান নষ্ট করছেন না কেবল, তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে একরকমের বিরোধে জড়াচ্ছেন। সেই বিরোধে জড়ানো কি তাদের জন্য ভালো হবে? বা বিএনপির মতো দল, জামাত ইসলামের মতো দল, আরও অনেক দল আছে ছোট বড়, সেই সব দলের সাথে যদি তারা রাজনৈতিক প্রতিযোগিতায় যান, আদর্শিক প্রতিযোগিতায় যান, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিযোগিতা না, এটা এক ধরনের রেষারেষি, শত্রুতা, একরকমের ঘৃণা বিদ্বেষের মতো ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেটা যদি করে, তাহলে জনগণ গ্রহণ করার তো পরের কথা, রাজনৈতিক দলগুলো তাদেরকে পাশে নিয়ে একই সাথে রাজনীতি করা, নির্বাচন করা,
পারস্পরিক সহ অবস্থান এবং শান্তিপূর্ণ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে কিনা সেটা নিয়েও আমার আশঙ্কা। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে জনাব হাবিবুর রহমান হাবিব। যেমনটা বলছিলেন নাজমুল আশরাফ, আসলে যে ছাত্রদের নতুন করে রাজনীতিতে সংযুক্ত হওয়া, আমরা কিন্তু দেখেছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্ররা আছে, বিভিন্ন সংস্কার কমিশনেও কিন্তু ছাত্ররা আছে। এই মুহূর্তে তারা এই সরকারের অবস্থানের থেকে নতুন করে যদি দল গঠন করে, তাহলে সেই দলের গ্রহণযোগ্যতা কিংবা নির্বাচনে তাদের অংশগ্রহণ আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই সরকার আমাদের সবার আন্দোলনের ফসল। যে কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে। এই সরকারের সফলতার উপরেই আগামী দিনের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু সরকার যদি বারবার সেখান থেকে সরে যেতে চায়, তা আমরা কী করতে পারি? সরকারে থাকবেন, দেশ পরিচালনা করবেন, আবার রাজনৈতিক দল গঠন করবেন, আবার ধমক দিবেন, এটা তো হতে পারে না, মোটেই পারে না। পরিষ্কার কথা, রাজনৈতিক দল করলে করুক, কিন্তু সরকার থেকে চলে যেতে হবে, পরিষ্কার কথা। এরশাদ চেষ্টা করেছিল, এরশাদ সরকার দল গঠন করেছিল, তারপর কিন্তু 86 নির্বাচনে ভালো করতে পারে নাই। 48 ঘন্টা রেডিটেশন বন্ধ রেখে ভোট কেটে কুটে পরে ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের 86টা আসন দিয়ে বাদ বাকি। এবার কি সেই চিন্তা আছে? এরা যে করতে চাচ্ছে করুক, আমার কোনো আপত্তি নেই। ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দেখে নাই। ইতিমধ্যে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তার কারণ যখনই তারা অটোপাস নিয়ে এসেছে, মন্টগ্রাম কলেজের ছেলেরা, ভিকারুন্নাসের মেয়েরা, তারা কি অটো পাসের জন্য কি তারা আন্দোলন করেছিল, রক্ত দিতে গিয়েছিল? না, অবশ্যই না। আন্দোলন করলো মেধার জন্য, মেধাতে তার চাকরি হবে, তার করে আসলে অটো। ওই টাইমের ভবিষ্যৎটা কি? বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাকি, দেশের ভিতরে বাকি। এই যে এক এক সময় এক একটা কথা বলছে সরকারও, তাই যে যা যাচ্ছে তাই করে যাচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে রাজনৈতিক দলগুলো আমরা তাদেরকে সরকার গঠন করার ক্ষেত্রে কোনো বাধা দেয় না। এই সরকার গঠন করেছে এনজিও মার্কা সরকার, চিটাং কুমিল্লার সরকার। আমার বাড়ি আসে পাবনাতে, খুলনা থেকে শুরু করে পঞ্চগড় একজন উপদেষ্টা ছিল না। এই মাঝখানে একটা বিতর্কিত উপদেষ্টা, শিল্প উপদেষ্টাটা, বাণিজ্য উপদেষ্টা তৈরি করে, তার বাড়ির যশোর। এছাড়া গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো একজন উপদেষ্টা নেই। তার মানে লোক যে আন্দোলন করেনি, শুধু কি চিটাং কুমিল্লার ওখানে আন্দোলন করেছিল। এই যে অবস্থা, আমরা কিন্তু কিচ্ছু বলতেছি না। ওই বলছে আমাদের নেতা এই সরকার সফলতা মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসবে, এই জন্য আমরা এগুলো চুপচাপ সব দেখেও ওই করছে। আর উস্কাচ্ছে কারা? উস্কাতে সব প্রধান উপদেষ্টা উস্কাচ্ছে। তোমরা প্রবীণদের কথা শুনো না। প্রবীণরা দেশটাকে এগিয়ে যেতে দেয়নি, প্রবীণরা দেশকে এগিয়ে যেতে দিবে না। কেন? উনি কি নবীন? ওনার বয়স 25 বছর। এই যে ওনার এই উপদেষ্টা, তাদের সবার বয়স 60 বছর উপরে, এবং সরকার বলে দিয়েছে তোমরা সরকারের কাজ করার উপযুক্ত নও, তোমরা বয়বৃদ্ধ। সরকার বাতিল করে দিয়েছে। তাদেরকে নিয়মিত সরকার গঠন করেছেন, পরিচালনা করতেছেন। তারপর যদি আমাদের সাথে এমন বারবার করতে থাকে, আমরা কতক্ষণ আমরা দেখবো বলেন তো? আর চোখ লাগে কিন্তু আমরা ভয় পাই। আওয়ামী লীগ দীর্ঘদিন খোয়া থেকে আমাদের হাত নাই, পা নাই, চোখ নাই, নাক নাই, মুখ নাই, জমি নাই, মাঠের ফসল নিয়ে গেছে, মাছ ধরে নিয়ে গেছে, জমি দখল করেছে, পঙ্গু হয়েছে, ইলেকট্রিক শক খেয়েছে। আমরা কি সেখান থেকে সরে গেছি? আমাদের একজন কর্মীকে আওয়ামী লীগে যোগদান করেছে, কোন দলই করে নাই। ওই সাকিবের দল, মান্না ভাইয়ের দল, কমিউনিস্ট পার্টি, জামাত, কেউ তো জয়েন করতে যায়নি। তো এখন আমাদের ভয় দেখান, একবার বিএনপিকে ভয় দেখান। রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে বলবো জনগণকে বিএনপিকে বয়কট করতে হয়। যদি বলে আমাদের মহাসচিব, বিএনপি একটা দায়িত্বশীল দল, তার মহাসচিব আরও দায়িত্বশীল, আমরা তো বলতে পারি না। আমাদের দল থেকে হ্যাঁ সরকার বাতিল করুক, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুক, তারপরে যদি আমরা বিবৃতি দিই, সরকার বলুক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আমরা যদি বলি আওয়ামী লীগ নির্বাচন দিতে হবে, তাহলে বলেন যে বিএনপি আওয়ামী লীগের দালাল। এত লোক মারা যাওয়ার পরে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বছর পর বছর সাজা দিল বিনা কারণে, চিকিৎসা নিয়ে বাইরে যেতে দিল না, আমাদের তারেক রহমান দেশে আসতে পারছে না, একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে, আমরা তার দালাল হব? তার দালাল আমরা হব? এই যে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের কত লোক অ্যারেস্ট হয়েছে? 5-7 হাজার নেতাকর্মী আমাদের অ্যারেস্ট হয়েছে, 1000-এর কাছাকাছি আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছে। আপনি বলছিলেন যে আপনাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, অর্থাৎ আপনারা এই সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করছেন এবং এই সরকারকে সফলতার পেছনে আপনাদের কর্মকাণ্ড অবিচল রয়েছে। তাহলে মতবিরোধ কোথা থেকে হচ্ছে? আসলে কোন জায়গাটা থেকে আপনাদের এই সরকারের প্রতি আস্থা সংকট হচ্ছে? সরকারের কিছু কর্মকাণ্ড, কথাবার্তা বলা যায়। এই সরকারের পিছনে আমাদের তো ঘাম শ্রম আছে। তো
যদি বৈষম্য বিরোধী আন্দোলনের পরে একজন যদি বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিক নেতা মারা না যেত, একজন লোক দিয়ে গ্রেপ্তার না হতো, তো আমরা বলতে পারতাম যে আমাদের কোনো অবদান নেই। এত মানুষ আমাদের জীবন দিলাম, আমাদের গ্রেপ্তার হলো। হ্যাঁ, আমার আপন ছোট ভাইকে আমাকে যখন ধরতে পারে নিয়ে যায়, তো অ্যারেস্ট করার পর প্রতিদিন ইলেকট্রিক শক দেয়, আর ওই বাসায় বাসায় খুঁজে বেড়ায়। একজন মানে সমন্বয়ক বলতেছিল, আমাদের এত কাজ করতে হয়, 18 ঘন্টা কাজ করতে হয়, খালি তদবির, মানুষের তদবির, এটা সেটা করতে হয়। আমার বলতে ইচ্ছা করতেছিল, তো বললাম না, ছোটো মানুষ বলতেছে, তোমরা বাবা এত ব্যস্ত কেন, কেন তোমাদের এত কাজ কিসের, কেন তোমাদের তদবির, কেন তোমরা তদবির করবা, তোমরা কি একে কি সরকারকে নিয়ে আসছো নাকি, তোমাদের একার আন্দোলনকে সরকার গঠিত হয়েছে। আমরা সুযোগ দিয়েছি যে আমরা একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করতেছি, একটা মানে একটা সংস্কার পরবর্তী নির্বাচন, সংস্কার মধ্যে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ আমাদের ম্যান্ডেট দিলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গিয়ে আমাদের 31 দফা তো আমরা আগেই দিয়েছি। মূল সংস্কার যেটা, নতুন যারা ছাত্র রাজনীতিতে আসতে যাচ্ছে তাদেরকে আপনারা স্বাগত জানাবেন? তাদের আমার স্বাগত, কোনো আপত্তি নেই। ছাত্র হয়ে যেন গণসংগঠন না আসে, লেখাপড়া বন্ধ করে লেখা শেষ করে আসুক। 24 বছর 25 বছর লাগে লেখাপড়া শেষ করতে, সেখানে না থাকে, শেষ করতে আসুক, কোনো আপত্তি, আসুক তার মাঠে, আমার তো কোনো আপত্তি নেই, আমরা ওয়েলকাম জানাবো। কারণ রাজনৈতিক দল করতে আসলে বাস্তবতা তখন বোঝা যাবে। আমি পরিষ্কার বলতে চাই, এই যে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলির বাইরে বিএনপি, আওয়ামী লীগ, প্রতিটা আওয়ামী লীগ তার একটা সমর্থক ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। আরও কিছু দল আছে, তাদের দিয়ে মোটামুটি 60-65% মানুষ এইসব রাজনৈতিক দলগুলির ভিতরে কোনো না কোনোভাবে সমর্থিত বা কর্মী আছে। এর বাইরে আরও 30-35% মানুষ আছে। সেই সমস্ত মানুষগুলি যদি ছাত্ররা ভালো কাজ করে, এদের বিশ্বাস আনতে পারে, তাহলে তাদের পক্ষে যাবে। কিন্তু তারা যাবে কি না, তাদের আচরণ, তাদের গঠনতন্ত্র, তার সব কিছু মিলিয়ে তারা সিদ্ধান্ত নেবে। আমি খুশি হব এই কারণে, আমার বিএনপির একজন লোকও, একজন ছেলেও কিন্তু নতুন কোনো দলে যাবে না। গেলে তো আমরা এই 17.5 বছরেই যেতাম। ওই কমিউনিস্ট পার্টি বলেন, আর সাকিবের দল বলেন, সাকিব দল বলেন, কেউ যাবে না। এর মধ্যে দিয়ে যদি তারা সংগঠন করে নিতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে যখনই মাঠে আপনার রাজনৈতিক দল গঠন করতে যাবে, সেদিন থেকে সোচ্চার থাকবো। তাহলে আমার মুখ থেকে কেউ বন্ধ করতে পারে না। ওদের কোনো সরকার পারে নাই, এরাও পারবে না। আমি বলতেই থাকবো, রাজনীতি কোনো আপত্তি নাই, কিন্তু সরকারের সুযোগ সুবিধা, সরকার তাদের কথা মতো একজন কাজ করে দেবে, একজন একটা সুবিধা করে দেবে, আর সেটাকে দেখিয়ে তারা করবে, কি বলে, রাজনৈতিক দল গঠন করবে, সেখানে পুলিশ প্রোটোকল দেবে। হ্যাঁ, পুলিশ সাধারণভাবে যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা সেগুলো দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যদি বাড়তি কিছু করতে চায়, তো অবশ্যই আমি কেন, আমি তো বললো, সাধারণ মানুষও বললো না, আন্দোলন করেছিল, তারা কোটা সংস্কার করতে চেয়েছিল, তার রাষ্ট্রীয় ক্ষমতায় তারা যাবে, একথা থেকে তারা ভেবেছিল, চিন্তা করেছিল। এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তাদের ভিতরে কয়জন ভেবেছিল যে আমরা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, ভেবেছিল? তাদের ইচ্ছা ছিল আমরা সরকারি চাকরি করেছি, অবসরে আমরা গিয়েছি, এখানে একটা কোনো চুক্তিভিত্তিক কোনো একটা মন্ত্রণালয় বা কোনো একটা দপ্তরে আমরা দায়িত্বে থাকবো। কেউ কেউ ভেবেছিল আমরা একটা এনজিও, আরও বড়ো এনজিওটা আরও বড় পরিসরের মানুষের সাধারণ খেদমত করবো, এটা ছিল উদ্দেশ্য। তাদের তো এই আশা ছিল না সরকার পরিচালনা করবো। কিন্তু সরকার পরিচালনা করতে গিয়ে 53 বছর, আরে বাবা 53 বছর কিছু, আমাদের দেশটা এমনি স্বাধীন হয়েছে, দেশটা এমনি চলছে, দেশটা এই জায়গায় এমনি আছে। আপনাদের দেশে বড় বড় এনজিও করেন, কেমনি হয়েছে? আমরা ক্ষমতা ছিলাম তখন, রাজনৈতিক দলগুলো তো ক্ষমতা ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ পরবর্তীরা চুরি করেছে, ডাকাতি করেছে, দেশকে ধ্বংস করেছে, সেটা আপনি বলেন, স্পেসিফিক বলেন। বিএনপি সব কাজ ভালো করেছে, সেটাই বলবো না। তার মানে তাহলে আমাদের রাজনৈতিক দল কোনো, আপনারই সব কিছু, আপনার কোন অবদান কোথায়? কোন মিছিলে গেছিলেন? কয়জন টাকা তোলা ফিস্টেছেন? কয়জন লাঠি পিঠা খেয়েছেন? কয়জন টিয়ারশেল খেয়েছেন? কয়জন ইলেকট্রিক শক খেয়েছেন? বলেন বলেন। আসলে রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলো তামাশা করতেন, রাজনীতি তিরস্কার করতেছেন। এই যে বন্যা গেছে, ঘূর্ণিঝড় গেছে, দেশের বিপদ সৃষ্টি হয়েছে, ভোট কেটে নিয়ে গেছে, ভোটের দিকে দিতে দেয়নি। এই ছাত্ররা ঘরে বসেছিল, 18 বছরের ভোটার, যখন ভোট নিয়ে গেল 18 সালে রাতের বেলা, 24 সালে যখন ভোট নিয়ে গেল একচেরভাবে, কই সেদিন দেখলাম না মাঠে? মাঠে ছিল তারা? নেমেছে মাঠে? কোটা সংস্কার, কোটা বাতিল না করলে, কোটা আবার ফিরিয়ে না নিলে তারা মাঠে আসতো না। তার মানে আমি এই বলে তাদেরকে ছোট করতে যাচ্ছি না, কিন্তু সবাইকে সম্মান দিতে হবে। আমরা তাদেরকে সম্মান করি, হ্যাঁ, তারা নেমে, তাদের দাবি নিয়ে নেমেছিল, তারা তো জনগণের দাবি নিয়ে নেমেছে। আমরা যেমন জনগণের দাবি নিয়ে বারবার নামতাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে, সারের দাম বাড়লে, ডিজেলের দাম বাড়ালে, বাস ভাড়া বাড়ালে, জিনিসপত্রের দাম বাড়লে আমরা মাঠে মিছিল আন্দোলন করি। তাহলে কোনদিন করেছে? হ্যাঁ, তারা করেছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, তারা করেছে, তাদের নেতাদের সাথে করেছে, দলের সাথে করেছে। আমরা এই যে বিভিন্ন
বিবেকের শহরগুলো আমরা সমাবেশ করেছি। কিন্তু আপনার রাজনৈতিক দল হিসেবে তো দীর্ঘ 17.5 বছর ধরেই মাঠে ছিলেন, কিন্তু যে আন্দোলনটা আসলে সরকার অন্তর্বর্তী সরকারের যে বৈষম্য বিরোধী ছাত্রদের বলছি, তারা কিন্তু আন্দোলনে সামনে সারিতে ছিল এবং তারা এই আন্দোলন তারা ছিল, আমাদের ছেলে ছিল না, আমাদের ছেলে ছিল না, সবাই সব রাজনৈতিক দলেরই ছিল। তাদের তো শপথ দিচ্ছে। আমরা প্রাথমিক পর্যায়ে ওটা বিএনপি বা জামাত তাদের আন্দোলন আমরা সরকার বলুক সেটা আমরা চাই না, পিছন থেকে আমরা সমর্থন দিচ্ছি, সব সমর্থন আমরা দিচ্ছি। শেষ করে এই বলে যে আমার কথা হলো যে যার যার জায়গায় তাক সম্মান দিতে হবে। এখন যদি এই কাদা ছোঁয়াছুঁই করি, আমি এখনও মনে করতেছি, এখনও আমি একটা প্রশ্ন করে শেষ করব, যারা আজকে বলে 53 বছর কিছুই করতে পারেনি, আমি তাদের কাছে প্রশ্ন করি এবং এই প্রশ্নের উত্তর চাই যে 5 তারিখে আমরা শুনলাম 600 থেকে 650 আওয়ামী লীগ দুর্বৃত্ত, এমপি, মন্ত্রী, লুটেরা, ব্যাংক লুটেরা এরা ক্যান্টনমেন্টে আছে, এরা জীবন বাঁচানোর জন্য তারা নির্বাচন গিয়েছে। এখন কয়জন আছে ক্যান্টনমেন্টে? যদি 650 একজন কম হয়, 50 জন কম হয়, হিসাব কিন্তু দিতে হবে। গেল কোথায়? তো দেশগুলো পরিচালনা করেন আপনারা, আপনারা দেশ পরিচালনা তার ক্যান্টনমেন্টে কীভাবে গেল তারা? কেন বর্ডার ক্রস করলো তারা? ও এ কথার কোনো খবর নাই। একজন ব্যাংক লুটেরাকে ধরতে পেরেছেন? একজন টাকা উদ্ধার করতে পেরেছেন? কথায় কথায় রাজনৈতিক দলগুলো কিছুই করতে না। তা আপনারা এই 5 মাসে কী করলেন? কেন লোকগুলি বাইরে চলে গেল? কেন ওবায়দুল কাদের এখন কোথায় জানেন না? কেন বলতে পারেন না যে অমুক কোথায় আছে, এই দুর্বৃত্তরা কোথায় আছে? জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে জনাব নাজমুল আশরাফ। আসলে আমরা কিন্তু দেখেছি এই সরকারকে, অন্তর্বর্তী সরকার যাকে বলছি আমরা, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আসলে অংশগ্রহণ করেছিল, সেই সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সময় বিরোধিতা করেনি। এই সরকারকে ক্ষমতায় বসানো হচ্ছে এবং এই সরকারের যে মূল উদ্দেশ্য আসলে ছিল সংস্কার, তো সংস্কারের কার্যক্রম চলছে। এর প্রেক্ষাপটে আসলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের একটা আলোচনা এসেছে। তাহলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে কি আমরা দেখছি ছাত্রদেরকে? নাহলে আলোচনা এখন তাদের বিরোধিতা কেন হচ্ছে? আসলে তারা কেন বিরোধিতা করছে সেটা তারা ভালো বলতে পারবে, কিন্তু আমরা এটুকু বুঝি তারা আসলে মাঠে আর কাউকে চায় না। মানে কোনো বড় রাজনৈতিক দল যারা তাদের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী এবং তাদের যে বড় শক্তি, তাদেরকে যেভাবে হোক মানে কি বলবো, কালিমা মুক্ত যুক্ত করা, নানা রকমের বদনাম দেওয়া এবং তাদেরকে পারলে মাঠ থেকে বিতাড়িত করা। শুরুর দিকে কিন্তু আমরা এরকমও শুনেছি যে আওয়ামী লীগ গেছে, বিএনপিও যাবে, আওয়ামী লীগ বিএনপিকে এক কাতারে ফেলে দুটাকে বাদ দাও, যেটি আমরা 111-এর সরকারের সময় দেখেছি। 111-এর সরকার বা ওই সময়কার পরিবর্তন, সেই পরিবর্তনের পেছনে দেশি বিদেশি নানা চক্রান্ত ষড়যন্ত্র ছিল, এগুলো আমরা জানি। কিন্তু ওই সরকার তখন তারা একটাই চেষ্টা করেছিল, দেশটাকে রাজনীতিমুক্ত করতে, বিরাজনীতিকরণ করতে। এবং রাজনৈতিক দল হিসেবে তখন বড় দুটি দল আওয়ামী লীগ, বিএনপি, এই দুটি দলকে একেবারে মাইনাস করার চেষ্টা করেছে, যেটা সবাই জানে -2 ফর্মুলা। দুই দলের শীর্ষ দুই নেত্রী থেকে শুরু করে সবাইকে ধরে জেলে ভরেছে, যেন তেন মামলা দিয়ে সবার কে জেলে পাঠানো হয়েছে। এবং বলা যেতে পারে যে আওয়ামী লীগ, বিএনপি দুটো দলকে নিঃশেষ করে দিয়ে তৃতীয় কোনো রাজনৈতিক দলের উত্থান ঘটানোর চেষ্টা করেছে। অনেকগুলো কিংস পার্টি তখন হয়েছিল, একটাও মানে একটা আসনও পায় নাই বা মানে জামানতি হারিয়েছে, সেটা সম্ভব হয় নাই। রাজনৈতিক দল হঠাৎ করে তৈরি হয় না, এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সাথে থেকে জনগণের জন্য কাজ করে জনগণের আস্থাভাজন হয়ে সেই আদর্শ সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর একটা রাজনৈতিক দল তৈরি হয়, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে জনগণের সমর্থন নিয়ে তার সরকারে যায়, আবার বিরোধী দলে আসে, আবার সরকারে যায়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তো বড় রাজনৈতিক দলগুলো চলে আসছে এত বছর। সে দলকে আপনি একদম হঠাৎ করে নাই করে দেবেন, এটা হয় না। একা একা সরকার পারে নাই। এখন কিন্তু আলামতগুলো ওরকমই দেখছি। আওয়ামী লীগ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে রাজনীতি থেকে আপাতত, যেহেতু তারা স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল গণ অভ্যুত্থানের ফলে, তারা এখন নাই। ফলে যারা ওই রকম স্বপ্ন দেখছে -2 বা বড় রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা প্রচলিত রাজনৈতিক দল, যেভাবেই বলেন না কেন, ভালো মন্দ মিলিয়ে তারাই বাংলাদেশ তৈরি করেছে, তারা বাংলাদেশকে 53 বছরে এই জায়গায় নিয়ে এসেছে। সবারই সার্থকতা ব্যর্থতা আছে। এই 16 বছর আওয়ামী লীগের অপকর্ম বা দুঃশাসনের কারণে আপনি সকল দলের সকল আমলনামা নাই করে দেবেন, তা তো হয় না। এমনকি আওয়ামী লীগ ধরেন 1996 থেকে 2001 সালের যে আওয়ামী লীগের শাসন, সেটা তো এরকম ছিল না, ওটাকে তো নাই করে ফেলতে পারেন না। বিএনপি 2 মেয়াদে ক্ষমতায় ছিল, আপনার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, সেটাকে আপনি নাই করে দিতে পারেন না। ফলে আপনি যখন বড় রাজনৈতিক দল এবং শক্তিকে নাই করে দেবেন, তাদের ইতিহাসকে নাই করে দেবেন, তাদের কোনো অবদান নাই, এগুলো বলবেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে এদেরকে বাদ দিয়ে আপনি তৃতীয় ধারা নতুন রাজনৈতিক শক্তি, নতুন রাজনৈতিক শক্তির অভ্যুত্থান বা আবির্ভাব সবাই চায়।
এই আওয়ামী লীগ বিএনপি নিয়ে অনেক সমালোচনা আছে, তারপরও আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এখনও তো বেশিরভাগ মানুষ এসব দলের পেছনেই আছে। সর্বশেষ নির্বাচন বা ভালো নির্বাচনের রেকর্ড দেখলে তাই বোঝা যায়। এবার আওয়ামী লীগের পতন হওয়ার পরে আওয়ামী লীগের কী অবস্থান হবে আমরা জানি না, কিন্তু বিএনপি তো 16 বছর বিরোধী দলের থেকে নির্যাতিত হয়েছে, তার আগে তারা ক্ষমতায় ছিল, ভালো মন্দ মিলিয়ে বিএনপির এখনকার যে অবস্থান, এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির ধারে কাছে কোনো দল আছে বলে কেউ মনে করে না। সেটা নির্বাচন আসলে আমরা দেখব, নতুন দলের অবস্থান তৈরি হতে পারে, জনপ্রিয়তা তৈরি হতে পারে, কিন্তু সেটি বিএনপির এত বছরের ইতিহাস এবং অর্জন আর গত 16 বছর নির্যাতিত হওয়া, তার ফলে মানুষের সমর্থন পাওয়া, এই সব কিছু মিলে যদি ধরেন বিএনপির ধারে কাছে থাকার মতো কোনো রাজনৈতিক দল নাই। কিন্তু যারা শেষ করা সম্ভব, আমরা যদি বলি জামাতকে চেষ্টা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, হয়নি। বিএনপিকে নিঃশেষ করা সম্ভব না, আপনি লিখে রাখেন আওয়ামী লীগকে নিঃশেষ করা সম্ভব না। কোনো না কোনো এক সময় তারা আবার ফেরত আসবে এবং আওয়ামী লীগের যারা অপরাধী, যারা দুঃশাসন কাম করেছে, দুর্নীতি করেছে, আপনার যত রকমের অপকর্ম তারা করেছে, প্রত্যেকের বিচার হবে। অনেকে হয়তো রাজনীতি থেকে হারিয়ে যাবে, কিন্তু দল, দলের আদর্শ, দলের সমর্থক, দলের ভোটার এগুলো তো নিঃশেষ হয়ে যাবে না। ফলে কোনো না কোনো এক সময় তারা ফেরত আসবে। জামাত ইসলামের মতো দল, যারা 71-এ আপনার কি বলবো সবচেয়ে বড় অপরাধী দল, 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং মানবতা বিরোধী অপরাধের কারণে, সেই দলও তো নিঃশেষ হয় নাই, আওয়ামী লীগ চেষ্টা করে পারে নাই। তো ফলে বিএনপির মতো দল, মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল, সেই দল কীভাবে নিঃশেষ হবে? এটা কি সম্ভব? আমি বলছি কি যে এসব করে কোনো লাভ হবে না। নতুন রাজনৈতিক দল, নতুন ধারা রাজনৈতিক দল, তরুণদের রাজনৈতিক দলকে সবাই স্বাগত জানাবে, কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ এবং আপনার উদ্দেশ্য খারাপ না। আর যেগুলো বললাম, আপনি ইতিহাস, ঐতিহ্য, অন্যের অবদান কোনো কিছু অস্বীকার করবেন না, সবার প্রতি সম্মান দেবেন, ইতিহাসে যার যেখানে জায়গা সেটাকে আপনি ঠিক রাখবেন। তারপর আপনি বলবেন যে ভাই আমি বিএনপির চেয়ে বা জামাতের চেয়ে বা আওয়ামী লীগের চেয়ে বা জাতীয় পার্টির চেয়ে এই কারণে ভিন্ন, এই কারণে আমাকে ভোট দেবেন, আমাকে সমর্থন করবেন। তার চেয়ে ভালো কিছু নিয়ে আপনাকে আসতে হবে। অন্যকে খারাপ বানিয়ে আপনি ভালো হতে পারবেন না, নিজের ভালোটাকে সামনে নিয়ে আসতে হবে। আবারও আমরা স্বাগত জানাই, কিন্তু এই প্রক্রিয়া না, এইভাবে না, এই চিন্তা নিয়ে না। জনাব হাবিবুর রহমান, আপনার কাছে যেতে চাই। আসলে এতক্ষণ আমরা রাজনীতি নিয়ে আলোচনা করলাম, এর বাইরে একটু দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা গণমাধ্যমে দেখেছি যুক্তরাষ্ট্র লন্ডনে $30 কোটি পাচারের একটা অভিযোগ এসেছে। শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে দুদক। আসলে শুধু এখানেই না, এটা একটা হিসাব, এর বাইরেও অনেক টাকা পাচার হয়েছে, এরকম আমরা খবর পেয়েছি। আসলে এই টাকাগুলো দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা, আর দেশের অর্থনৈতিক বর্তমান প্রেক্ষাপট আসলে কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা খুবই স্বাভাবিক, দেশে টাকা ফেরত আনা সম্ভব যদি সরকার আন্তরিক হয়। এবং তারা যে টাকা পাচার করেছে 30 কোটি কেন, কত কোটি টাকা যে তারা পাচার, কত হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তার কোনো কিন্তু হিসাব নাই। আমি কিন্তু বারবার বলতাম যে ম্যাডাম জিয়া 2 কোটি টাকা হিসাব দেখে যাচ্ছেন, যখন আপনাদের নেত্রী হাজার হাজার কোটি টাকা হিসাব, তখন তো মুখ মাটির ভিতরে লুকিয়ে তো রক্ষা পাবেন না, অবস্থা তো তাই যাচ্ছে। এই অবস্থার ভিতর দিয়ে আমি বলবো যে সরকার উচিত এই দুদক করুক, তদন্ত করুক, বের করুক এবং টাকা দেশে ফেরত নিয়ে আসুক। ফেরত নিয়ে আসে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতে গিয়ে অনেকে মারা গেছে, তার পরিবার দেখা, তাদের চিকিৎসা দেখা, এগুলি করা উচিত এগুলো মনে করে। আর আরেকটি ব্যাপার বললো, সরকারকে বললো, পাশাপাশি যারা বিভিন্ন রাজনৈতিক দলকে ধমক দিচ্ছেন তাদেরকে বলবো, দ্রব্যমূল্য যদি কমাতে না পারেন, নাগালের মধ্যে না রাখতে পারেন, কোনো কিছুতে কোনো কাজ, রাজনৈতিক দল করেন, যাই করেন না, কোনো সমস্যা নাই। দ্রব্যমূল্য মানুষের পেটে যখন ভাত থাকবে না, বাজারে যখন খালি ভাগ অর্ধেক ভাগ নিয়ে আসবে, কিছুই শুনবে না তারা। যেন বিগত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে তারা শেষ পর্যন্ত নেমে এসেছিল যে কারণে। এখন কথা হলো যে বিশ্বাস, এখন আমাদের সাংবাদিক আজবুল আশরাফ খুব ভালো কথা বলেছেন, জনের আস্থা অর্জন করতে হবে, আপনারা রাজনৈতিক দল গঠন করবেন। যেমন বিএনপির সাথে আর আওয়ামী লীগের সাথে ভারতের কাছে পার্থক্য ছিল কোনটা? ভারতের কাছে আওয়ামী লীগ ছিল, তারা বলতো আওয়ামী লীগ ইজ আওয়ার টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। আওয়ামী লীগ তাদের পরীক্ষিত এবং বিশ্বাস্ত বন্ধু, পরীক্ষা করেছে বারবার। বিদেশি নীতির ক্ষেত্রে যতবার ভারতের পক্ষে ভোট দিতে বলা হয়েছে ততবার ভোট দিয়েছে, আর বিশ্বস্ত যা চেয়েছে তাই পেয়েছে, কোনো বিশ্বাসের কোনো অবলম্বন করে না। তো ওনারা দল করবে, ভালো কথা। টেস্টেড হয়েছে, টেস্টেডটাও এখনও হয়নি, ট্রাস্টেডও না। টেস্টেড হতে হবে ভালো কিছু করার মধ্য দিয়ে, তারপর তো বিশ্বস্ততা পরে আসবে। তো সেইটা করে সামনের দিকে এগিয়ে আসলে পারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ওই সময় আন্দোলনে যে সব হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ নেমেছিল রাজপথে, একটা পথ ছিল কি, এই সরকারকে বিদায় করতে হবে। ওই কোটা সংস্কার তখন ছিল না, তখন ছিল সরকারকে বিদায় করতে হবে, আসসালামু আলাইকুম বলতে হবে সরকারকে। তখন কোটা ছিল,
তো এখন কথা হলো সামনের দিকে আন্দোলন করতে গেলে আপনি ডাক দিলেই হাজার হাজার লক্ষ লক্ষ আপনার পাশে চলে আসবে, আপনি যা বলবেন তাই শুনবে, এমন তো না, এমন না। তাই বলবো যে সামনের দিকে পথটা খুব কঠিন পথ বলে মনে করি। এখন তো সব জায়গায় কিলবিল কিলবিল করতেছে পতিত স্বৈরাচারের দোষরা। এই যে হাজার হাজার না লাখ লাখ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকা শহরে বসবাস করছে, গ্রেপ্তার হচ্ছে। কয়জন গ্রেপ্তার হয়েছে পর্যন্ত? কেন হচ্ছে না? কারণ তারা যারা আছে এখনও বিভিন্ন প্রশাসনের জায়গায়, তারা আওয়ামী লীগের লোক। তারা কোথায় পাবেন? রাতারাতি পরিবর্তন করতে পারবেন? এইটা এই চাতে সরা, এই চেয়ারে এই চাতে সরা হয়েছে। এই তো যেমন দেখেন, একটা যদি উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন ভালো করে, সেটা এই যেদিন এর ইয়ে সাবের থেকে জামিন দিল, আমি চিৎকার করে বলেছিলাম দুইটা মিডিয়াতে, এটা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই ধরনের ঘটনা কেউ দেখেনি যে 6টা মামলার আসামে 2টা হত্যা মামলা, তার জামিন পৃথিবীতে কেউ দিয়েছে ম্যাজিস্ট্রেট করে? আমাকে তো টকশো থেকে ধরে নিয়ে গেল 2015 সালে 12ই জানুয়ারি, আমাকে ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, আমাকে জজ করে জামিন দেয়নি। আমাকে 3-4 মাস 3.5 মাস আমাকে এই চেষ্টা করে তারপর হাইকোর্টে জামিন দিতে হলো। আর 6টা হত্যা কারণ 2টা মামলা দিয়ে দিল। কি তখন কি বাইডেনের ধমকে না আপনার মোদির ধমকে? নিশ্চয়ই বাইডেনের মধ্যে ধমক না। পাশাপাশি ছিল যে ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছিল তার রক্ত মাংস সব আওয়ামী লীগ, যে কারণে সে সাবের থেকে জামিন দিল। সরকারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে? আমি তো বলেছিলাম তাকে চাকরিচ্যুত করে তাকে অ্যারেস্ট করা হোক এবং রিমান্ডে নিয়ে আসক। তুমি কীভাবে পৃথিবীর ইতিহাসে যা নাই তুমি কাজটা কেন করলে? এইরকম জায়গা কিন্তু সব জায়গায় রয়ে গেছে। আমরা এমনি ইন্ডিয়া যে খেলা খেলতেছে, প্রতিনিয়ত মিথ্যাচার এই সরকারের বিরুদ্ধে নাম ধরে বলতেছে। ডক্টর ইউনূস, আমরা তার আলোচনা করি, সমালোচনা করি, ভালোর জন্য করি। কি বলে একটা সম্মান ব্যক্তি বলে ইউনূসের সরকারকে দেখিয়ে দেওয়া হবে, ইউনূস আমাদের দেশ দখল করতে চায়, ইউনূসের লোকজন আমাদের দেশ দখল। এইরকম কেন? এই বিতর্কে যাবো কেন? আমরা কেন এমন স্ট্যাটাস দেবো যে আমরা আরো বড় বৃহত্তর বাংলা আমরা করতে যাবো? কেন? অধিকার কে দিল? কে দিল অধিকারটা? এই দিয়ে আমার দেশের মানুষকে যে একটা বিপদে ফেলা, এই বিপদে কি একা পড়বে? আমরা পড়বো না? ভারতকে আমি দরকার, আমার সীমানা রক্ষা করতে পারলে আমি যথেষ্ট। আমার 79 জন আমার জেলে ধরে ফেরত দিয়েছে, এখন পর্যন্ত ফেরত দেয়নি। এইরকম গভীর ষড়যন্ত্র যেখানে বাংলাদেশকে একেবারে সে অক্টোপাসের মতো চেপে ধরছে, সেখানে আমরা চাচ্ছি বিএনপি দোষ খুঁজতে বাইর করতে যাচ্ছে, অন্য দলের দোষ খুঁজতে যাচ্ছে, ধমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এগুলো আমাদের সমস্যা নেই। আমরা 17.5 বছর বিজেপি ছিলাম, 4.5 লাঠি গুঁতা খেয়েছি, আমরা ইলেকট্রিক শক খেয়েছি। আবার যদি দেশের ভিতরে একটা হসপস কিছু হয়, এত সহজ না যে এখন মানুষকে সামনের দিকে নামায় না, যা বললো মানুষ নামবে তা কিন্তু নামবে না। হসপস হলে আমাদের রিমান্ডে কোনো আপত্তি নেই, কিন্তু যারা এই যে পরিচালনা করতেছেন না, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে, বুঝে হোক না বুঝে হোক, ক্ষমতা দম্বে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, সেদিন কি আপনাদের কি হবে? লাঠি পিটাও খান নাই, পুলিশের বুড়ে লাঠিও খান নাই। সেই কথা মনে করে সামনের দিকে বিতর্কের ভিতরে না গিয়ে, বড় দলগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠা একদিনে হয় না, দীর্ঘদিন ধরে হয়েছে। এই সমস্ত রাজনৈতিক দলে হাজার হাজার না লক্ষ লক্ষ বড় বড় ছাত্র না ছাত্র শিক্ষকেরা আছে। আপনি চুটি মারে বলে দিলেন, হ্যাঁ এরা কিছুই করতে পারে না। আমাদের দলের যত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, আর আপনি কি ভাষা ব্যবহার করতেছেন? সেই দলকে আপনি ধমক দিয়ে কথা বলবেন, অসম্মানজনক কথা বলবেন, বিরোধী মহাসচিবকে বলবেন, ধমক দিবেন, বিরোধী আওয়ামী লীগের দালাল বলবেন। খবরদার, আওয়ামী লীগের সাথে মেলাতে যান। আমি বলেছিলাম, আল জাজিরা আমার এটা নিয়ে একটা নিউজ করেছিল, আমি যেদিন অ্যানিকে গুলি করেছিল, টিয়ারশেল মেরেছিল, সেদিন মেজর রফিক বলেছিল সংসদে, জাতীয় সংসদে, সেদিন সাথে গুলি করতে গিয়েছিল, পুলিশকে উদ্যত হয়েছিল, যেদিন পুলিশ আত্মঘাতী টিয়ারশেল মেরেছিল। আমি বললাম অনেক লম্বা গল্প, ছোটো করে বলো। আমি মেজর রফিকের বলেছিলাম, আওয়ামী লীগ পার্টি অবশ্যই বললে কিছু বলতাম না, আমি প্রেস করে বলে প্রতিবাদ করতাম। জাতীয় সংসদ মিথ্যাচার করেছেন। ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্রলীগের প্রেসিডেন্ট মনে করে 10টা বন্দুক একবার তাক হবে একদিকের দিকে, তার নিজের করা লাগে, ইশারা করা দরকার। আপনি মিথ্যাচার করেছেন। এই শহীদুল চৌধুরী বন্দুক আপনার দিকে তাক, পুলিশ দিকে তাক করেনি। মিথ্যাচারের জন্য আপনার একমাত্র শাস্তি হবে আপনার জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া যায়। নাম ধরে বলেছিলাম, সেক্টর কমান্ডার বীর উত্তম, তাকে বলেছিলাম, প্রথমে অ্যারেস্ট করেছিলাম, আমার কিছুই করতে পারে না। আমার ম্যাডাম খালেদা, আমি জেল থেকে বেরোয়ার পরে যখন বললাম যে ম্যাডাম খালেদার যা দুর্নীতির কোনো চিহ্ন তার কাছে নেই, সিগনেচার করে না, কিছু করার নেই, তারপরে যদি বলতে পারে ম্যাডাম খালেদা যা দুর্নীতি করেছে, আমি তাহলে আমার গলাটা কেটে নিয়ে যান, ইলেকট্রিক করার দিয়ে অথবা গাছ কাটা করার দিয়ে আপত্তি করবে। তবে শেষ করে, তবে আমি বলেছি এরপরে কেউ যদি বলে
ম্যাডাম খালেদা জিয়া এত টাকা আত্মসাৎ করেছে, তার জিব্বাটা কেটে ফেলা হবে। কখন বলেছি? আওয়ামী লীগের প্রচণ্ড ক্ষমতার সময় আমি তখন বলেছি। তাই আমি 5 তারিখের পরে যখন বলল নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম এই কথা যে বলবে তার জিব্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দিবা, কালো কুত্তা তারপরে লাল কুত্তা দিয়ে খাওয়াবে, মামলা হবে আমার নাম হয়ে। এত ধন্যবাদ। আমরা আসলে একবারে অনুষ্ঠানের নৌকার সাথে আমি তুলনা করুন আমাকে, আর এটা মেনে নেবো আমি? এটা মেনে নেবো? অসম্ভব। জি ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। আমরা একবারই শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আপনার কাছে একটা কথা শুনতে চাই। আসলে আমি একটা বিষয় আপনার কাছে অন্তর্ভুক্ত করতে চাই। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু হয়েছে দুদকে। সেখানে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। আসলে তারা সেই জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার পরিবার, তারপরে তার দলের লোকজন, তার আশীর্বাদ পুষ্ট লোকজন, তার সরকারের লোকজন, এরকম বহু পর্যায়ে আছে, তৃণমূল পর্যায়ে আছে হাজার হাজার কোটি টাকা পাচার করার। ফলে দুর্নীতির কোনো শেষ নাই। এগুলো কত দিনে তদন্ত করে বিচার করে শাস্তি দেওয়া যাবে আমরা জানি না। সেটার একটা অগ্রাধিকার যদি তৈরি করা হতো যে ঠিক আছে, বড় দুর্নীতি যারা করেছে এদের মামলাগুলো আগে ধরবো, অথবা ব্যক্তি হিসেবে যারা বড় প্রধানমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রী তাদেরকে ধরবো, বা দলের গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে ধরবো। কিন্তু এখানে খুব এলোমেলো হচ্ছে, এবং অধিকাংশ মামলা যেগুলো নিয়ে একেবারে বিজ্ঞ আইনজীবীরাও বলছেন যে এই যে পাইকারি হারে মামলা, যে কোনো মামলায় মানে সবাইকে অভিযুক্ত করা, একই মামলায় শত শত হাজার হাজার মানুষকে আসামি করা, যেগুলো বাদী আসামিকে চেনে না, আসামি বাদীকে চেনে না, কেউ কাউকে জানে না, পয়সা দিয়ে এগুলো ঢোকানো হচ্ছে। সোজা কথা, মামলা নিয়ে যা হচ্ছে খুবই অপরিকল্পিত, অগোছালো, এবং একরকমের মামলা বাণিজ্য চলছে, গ্রেপ্তার বাণিজ্য চলছে, আপনার কি বলে জামিন বাণিজ্য চলছে। এগুলো পুরনো বিষয়। ফলে এই বিচার আচারগুলো সুষ্ঠুভাবে হওয়া এবং তার সঠিক শাস্তি হওয়া কবে কিভাবে হবে বলা মুশকিল। কিন্তু এই যে অর্থ পাচার, দুর্নীতি যাই বলেন না কেন, এ পর্যন্ত ধরেন অর্থ পাচার, আপনার যে প্রশ্নটা ছিল দ্বিতীয় পর্বে, অর্থ পাচারে যারা জড়িত, আমরা অর্থ পাচার নিয়ে একটা কমিশনের রিপোর্ট দেখেছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। কিন্তু ওনার এই রিপোর্টের মধ্যে কে কোন দেশে কত টাকা পাচার করেছেন ওরকম বিস্তারিত নাই। এটা একটা মানে সামগ্রিক হিসাব দেওয়া। তো ফলে আমরা জানতেই পারলাম না এখনো যে কে কোন দেশে কত টাকা পাচার করেছে। তারপরে তো সেগুলো তথ্য প্রমাণ জোগাড় করে আপনি মামলা মোকদ্দমা করবেন। অর্থ পাচারের ক্ষেত্রে বিশাল একটা দায় আছে বাংলাদেশ ব্যাংকের, এবং যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই অর্থ পাচারের মামলার প্রধান আসামি হতে পারে। বাংলাদেশ ব্যাংকে তখন যিনি গভর্নর ছিলেন, যিনি ডেপুটি গভর্নর ছিলেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন, তাদের কারো বিরুদ্ধে কি মামলা হয়েছে? তাদের একজনকে কি ধরা হয়েছে? পুরো ব্যাংকিং সিস্টেমে যারা এইসব দুর্নীতি, অনাচার, ব্যাংক লুট করে আপনার অর্থনীতি 12টা বাজিয়েছে, তাদের কি কাউকে ধরা হয়েছে? আমরা দেখি নাই। অর্থ মন্ত্রণালয়ের কাউকে ধরা হয়েছে? আমরা দেখি নাই। ফলে অর্থ পাচারের সাথে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, সরকারি বেসরকারি ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের এই সংশ্লিষ্ট বিভাগ, এদের কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়া, তাদের ধরা আমরা দেখছি না। তার মানে কি? তাহলে এই যে প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের যেই শক্তি লুকিয়ে আছে, তারাই তাদেরকে রক্ষা করছে, এবং তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না, সাহস পাচ্ছে না, বা এই প্রশাসনের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ যে নাই এটা আমরা বিভিন্ন ঘটনা থেকে বুঝতে পারি। সামরিক বেসামরিক কোনো প্রশাসনের উপরই সরকারের নিয়ন্ত্রণ নাই, বরং এই বৈষম্য বিরোধীদের হুমকি দামকিতে তারা কিছু কাজ করতো, সেটাও বন্ধ হয়েছে কিছু দায়িত্বশীল ব্যক্তি বা রাজনৈতিক দলগুলো কিছু কথা বলার কারণে। ফলে এই সরকারের শক্তির উৎস কি? শক্তির উৎস হচ্ছে জনগণ, শক্তির উৎস হচ্ছে আন্দোলনকারী, শক্তির উৎস হচ্ছে সকল রাজনৈতিক দল, সবার সমর্থন নিয়ে তারা এসেছে। তো সবার শক্তি দিয়ে শক্তিমান হয়ে সরকার যদি কাজ করে তাহলে তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু কোন জায়গায় সরকার ভয় পায়, কোন জায়গায় সরকারের সীমাবদ্ধতা, কোন জায়গায় সরকারের বাধা, এটা আমরা বুঝতে পারি না। আমরা একবারই শেষ পর্যায়ে আপনি একদম শেষ করি। তরুণ প্রজন্মের কথা যে বলা হয়, আন্দোলনের সময় সব শ্রেণী পেশার মানুষ ছিল, ধরে নিলাম তরুণ। তো ওই আন্দোলনে যারা তরুণ ছিল সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? ওখানে অন্যান্য ছাত্র সংগঠনের ছিল না, নির্দলীয় ছাত্ররা ছিল না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল না, স্কুল কলেজের ছাত্ররা ছিল না। ফলে তরুণ প্রজন্মের মালিক হয়ে গেছেন আপনি। গোটা দেশে তরুণ প্রজন্ম আমার সাথে আছে, আমি যা বলবো তাই হবে, এটা তো হতে পারে না। আপনার সাথে কতটুকু তরুণ প্রজন্ম আছে এটা আমরা দেখতে চাই। নির্বাচন আসলাম সেটা বুঝবো। ধন্যবাদ দুইজনকে। আপনার জনপ্রিয়তা নির্বাচনে যাচাই করেন, এবং নির্বাচনের আগে নতুন রাজনীতির যে ইতিবাচক দিক আমাদেরকে দেখান, তাহলে আমরা আশাবাদী। রিজার্ভ ফান্ড থেকে টাকা চুরি হয়ে গেলে আতিউর রহমানের আমলে, সেটারও তো ওটা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম দেশের বর্তমান প্রেক্ষাপট এবং রাজনীতি নিয়ে। পুরনো দলকে অনেক সময় অনেক রাজনৈতিক দল বাদ দেওয়ার চেষ্টা করলে আসলে কোনোভাবেই সেটা হয়নি, এবং নতুনদেরকেও সুযোগ দিতে হবে। আসলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সঠিক নির্বাচন এবং রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এমনটাই প্রত্যাশা সবার। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।